আমেরিকার গণতন্ত্রের কি অবস্থা এবং কত সালে আমেরিকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল? 1776 সালে আমেরিকা গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। 1787 সালে আমেরিকার সর্বপ্রথম সংবিধান লেখা হয় এবং 1789 সালে সর্বপ্রথম ইলেকট্রাল কলেজের ভোটে, মানে নির্দিষ্ট কিছু ব্যক্তির ভোটে, মানে শুরা সদস্যদের ভোটের মাধ্যমে একজন ব্যক্তি আমেরিকার ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট হয়ে আসেন, যাকে আমেরিকার জাতির ফাদার, যেমন আমাদের দেশেও জাতির পিতা বলা হয়, সেরকম আমেরিকান জাতির পিতা হচ্ছেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটনের দুইটা কথা আমি বলি। জর্জ ওয়াশিংটন উনি কোনো দলের নেতা ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন, উনি কোনো দল থেকে আসেন নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হন নাই। ওনাকে কারা নেতা বানিয়েছে? ওই দেশের শুরা কমিটি। এখন প্রশ্ন হচ্ছে যে যখন আমেরিকা স্বাধীন হলো ব্রিটেনের কাছ থেকে, এইটা আমেরিকার সবচেয়ে ডিফিকাল্ট সময়, কঠিন সময়। তো আমেরিকার এখানে একটা প্রশ্ন উত্থাপন করছে। আমি বলেছি যে আমি আমার কথার সাথে সাথে প্রশ্ন উত্থাপন করব। আমেরিকার সবচেয়ে কঠিন সময়ে নেতা নির্বাচিত হচ্ছে শুরা সদস্যদের মাধ্যমে। বাংলাদেশে যখন 24-এর অভ্যুত্থান হলো, বাংলাদেশের সবচেয়ে টিপিক্যাল মোমেন্টে, সবচেয়ে কঠিন মুহূর্তে নেতা নির্বাচন হলো শুরা সদস্যদের মাধ্যমে। সিরিয়ায় যখন সবচেয়ে কঠিন মুহূর্ত আসলো, তখন সিরিয়ার প্রেসিডেন্ট হলেন তৎকালীন মুজাহিদদের পরামর্শের মাধ্যমে আহমদ আশ-শারা, ডক্টর ইউনুস। আমেরিকায় হলেন জর্জ ওয়াশিংটন। আমার প্রশ্ন হচ্ছে, একটা দেশের সবচেয়ে কঠিন মুহূর্তে যদি পরামর্শের মাধ্যমে নেতা নির্বাচনের প্রয়োজন হয়, তাহলে একটা দেশ স্থিতিশীল পরিবেশে যাওয়ার সাথে সাথেই কেন নির্বাচন আয়োজন করতে হবে? আমি এই প্রশ্নটা বুঝাতে পারি নাই। আমাকে সবচেয়ে কঠিন মুহূর্তে, আমার দেশের সবচেয়ে কঠিন মুহূর্ত যদি শুরা সদস্যরা ব্যাকআপ দিতে পারে, তাহলে কেন পরিবেশ স্বাভাবিক হওয়ার পরে আমাকে ডেমোক্রেসির নির্বাচন সিস্টেমে যেতে হবে? আমি যদি কঠিন সময় পরামর্শ সিস্টেমের মাধ্যমে পার করতে পারি, ইলেকট্রাল কলেজের মাধ্যমে পার করতে পারি, তাহলে আমি পরে কেন টাকা খরচ করে, কোটি কোটি ডলার খরচ করে নির্বাচন করব? কেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আশ-শারা বলছেন যে আমরা 5 বছর মেয়াদী সরকার, পরে নির্বাচন হবে কিনা সেটা পরের কথা, কিন্তু বর্তমান বিশ্বের পরিস্থিতির কারণে উনি এই কথা বলতে বাধ্য হয়েছেন। আচ্ছা, এই প্রশ্ন উত্থাপনের পরে এবার আসি পরে যে এটা ছিল 1800 শতকের কথা, যে 1800 শতকে আমেরিকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। 1800 শতকের পরে, মানে 200 বছর পরে আমেরিকার গণতন্ত্রের কী অবস্থা? 200 বছর পরে আমেরিকার গণতন্ত্রের অবস্থা হচ্ছে, পিউ রিসার্চের মতে, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, তাদের মতে only 20% অফ আমেরিকানস সে দে ট্রাস্ট দ্য গভর্নমেন্ট টু ডু হোয়াট ইজ রাইট মোস্ট অফ দ্য টাইম। মানে আমেরিকার মাত্র 20% জনগণ মনে করে যে সরকার ওইটা করে যেটা উপযুক্ত, মানে বাকি 80% জনগণের সরকারের ডিসিশনের সাথে সম্পৃক্ততা নাই। গ্যালাপ নামে একটা আন্তর্জাতিক গবেষণা সংস্থা আছে, তারা বলেছেন যে কংগ্রেস অ্যাপ্রুভাল রেটিং অনলি 80%, অর্থাৎ আমেরিকার 10 জনে মাত্র 2 জন ব্যক্তি কংগ্রেসের সিদ্ধান্তের সাথে, কংগ্রেসের মতামতের সাথে, মানে আমেরিকান গভর্নমেন্টের সাথে একমত পোষণ করে। এরপরে আসেন তৃতীয়, দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU এর মতে আমেরিকান ডেমোক্রেসি, EIU এটা হচ্ছে একটা বিশ্ব সংস্থা যারা পৃথিবীর গণতন্ত্রের মান নির্ণয়ন করে, যে কোন দেশে কেমন গণতন্ত্র আছে। তাদের মতে পৃথিবীতে মাত্র 20টা দেশে ভালো গণতন্ত্র আছে। তাহলে 193টা দেশের মধ্যে যদি 20টা দেশে ভালো গণতন্ত্র থাকে, বাকি 170টা দেশে গণতন্ত্র নাই, তো বাকি 170টা দেশের মানুষ কি অত্যাচারিত, নির্যাতিত, জুলুমের শিকার, একদম অনাহারে অর্ধাহারে ধ্বংস হয়ে যাচ্ছে? বিষয়টাকে আসলে এরকম। তো তারা একটা রিপোর্ট দিয়েছে, যেই রিপোর্টে তারা আমেরিকার ডেমোক্রেসিকে ফল্ড ডেমোক্রেসি, মানে ব্যর্থ গণতন্ত্র হিসেবে উল্লেখ করেছে। এছাড়াও 2021 সালে, আচ্ছা, আমেরিকার গণতন্ত্র কেন ব্যর্থ গণতন্ত্র, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে সাধারণ জনগণের গণতান্ত্রিক এই নির্বাচনের উপরে ভরসা নাই। তার সবচেয়ে বড় প্রমাণ কি? 2020 সালে যখন জো বাইডেন নির্বাচিত হয়ে আসলেন, তখন 2021 সালের 6 জানুয়ারি ওনার যে উদ্বোধনী অধিবেশন হয়েছিল, সেই উদ্বোধনী অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের
পার্টির জনগণেরা হামলা চালিয়েছিল এবং ওই হামলায় 7 জন আমেরিকান মারা যায়, শত শত মানুষ আহত হয়। কেন হামলা চালিয়েছিল? তারা মনে করতো, মানে 70% ডোনাল্ড ট্রাম্পের পার্টির 70% মানুষ মনে করত যে 2020 সালে আমেরিকায় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে চুরি হয়েছে, সঠিক নির্বাচন হয় নাই। মানে আমেরিকান জনগণের নির্বাচনের উপরে ভরসা নাই। এরপরে আসেন, আমেরিকান নির্বাচনটাও ধনিক শ্রেণীর হাতে বিকৃত। সেটা কিভাবে? প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক মার্টিন গিলনেজ এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক বেঞ্জামিন আইপেজ তারা একটা গবেষণা চালিয়েছিলেন। আমি সময় সংক্ষেপের কারণে একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। ওনার ওই গবেষণা প্রবন্ধে ওনারা দুইজন একটা গবেষণা প্রবন্ধ করেছিলেন। যেই গবেষণায় ওনারা 1981 সাল থেকে নিয়ে শুরু করে 2002 সাল পর্যন্ত আমেরিকান সরকার যে 1800টা নীতি বা বিল পাশ করেছেন বা 18টা ডিসিশন নিয়েছেন, সেই ডিসিশনগুলোকে বিশ্লেষণ করেছেন। কোন আঙ্গিকে বিশ্লেষণ করেছেন? যে এই 1800টা ডিসিশনের সাথে কাদের সম্পর্ক বেশি, অভিজাত শ্রেণীর, ধনিক শ্রেণীর, নাকি সাধারণ শ্রেণীর? তো ওনারা বিশ্লেষণ করে দেখেছেন যে এই 1800টা ডিসিশনের সাথে সাধারণ জনগণের অ্যাকচুয়ালি কোনো সম্পর্কই নাই। এই ডিসিশনগুলো এসেছে মূলত ধনিক শ্রেণীর কাছ থেকে, বিজনেস টাইকুনদের কাছ থেকে, যারা আমেরিকার বড় বড় বিজনেসম্যান অথবা আমেরিকার যে ইহুদি লবি অথবা যে ডিপ স্টেট, সেই ডিপ স্টেট যে সিদ্ধান্ত চেয়েছে মূলত সেই সিদ্ধান্তগুলোই বাস্তবায়ন হয়েছে। এই নিউজ প্রকাশিত হওয়ার পরে ভক্স, দ্য আটলান্টিক, দ্য নিউ ইয়র্কার, এই টিভি চ্যানেলগুলোতে এটা নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার শুরু হয়। এরপরে শুধু আরও নয়, এবং আচ্ছা এইটা কেন ঘটেছিল, আরও একটা কথা আছে আমেরিকার পলিটিক্সে, সেটা হচ্ছে যে মিডিয়া পোলারাইজেশন এবং পলিটিক্যাল পোলারাইজেশন দুইটা সমস্যা, যেই সমস্যার কথা জর্জ ওয়াশিংটন তার বক্তব্যের মধ্যে বলেছিলেন। জর্জ ওয়াশিংটন তার বিদায়ী বক্তব্যে 1997 সালে উনি 2 বার নির্বাচিত হলেন নেতা। তৃতীয়বারের নির্বাচন থেকে উনি স্বেচ্ছায় সরে দাঁড়ালেন যে আমি তৃতীয়বার নির্বাচনে দাঁড়াবো না বা আমাকে তোমরা ক্ষমতায় দিও না। কথা বলে 1997 সালে উনি একটা বিদায়ী ভাষণ দিয়েছিলেন। যেই বিদায়ী ভাষণে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেই গুরুত্বপূর্ণ কথা কি ছিল? উনি ব্যাপকভাবে দলকেন্দ্রিক শাসন ব্যবস্থাকে ঘৃণা করতেন। কেন দলকেন্দ্রিক শাসন ব্যবস্থাকে ঘৃণা করতেন? কেননা এই দলকেন্দ্রিক শাসন ব্যবস্থা জনগণের মাঝে ব্যাপক বিভেদ তৈরি করে, মানে মারামারি লাগায়। যেমন আমরা বাংলাদেশে দেখেছি বিএনপি আওয়ামী লীগ জামাতের লড়াই। শুধু এইটা নয়, আরও একটা সমস্যা তৈরি করে, সেটা হচ্ছে যে এই দলগুলো অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সরকারকে বাধা দেয়, সিদ্ধান্ত নিতে দেরি করায়। এই 3টে কারণে জর্জ ওয়াশিংটন ডেমোক্রেসির এই দলকেন্দ্রিক সিস্টেমকে ঘৃণা করতেন। এইটাকে ইংরেজি ভাষায় বলা হয় মিডিয়া পোলারাইজেশন অথবা পলিটিক্যাল পোলারাইজেশন। পলিটিক্যাল পোলারাইজেশন মানে দলীয় বিভেদ, মানে একটা প্রচণ্ড ডানপন্থী আর একটা প্রচণ্ড বামপন্থী। আর মিডিয়া পোলারাইজেশন কি? যে মিডিয়ার মধ্যেও ডানপন্থী আছে, মিডিয়ার মধ্যেও বামপন্থী আছে। যেমন ফক্স, CNN, MS, NBC, দ্য নিউ ইয়র্ক টাইমস, এরা হচ্ছে বামপন্থী। ফক্স নিউজ, তারপরে নিউজ ম্যাক্স, এরা হচ্ছে ডানপন্থী। মানে ধরেন আমি যদি ডানপন্থীর পক্ষ থেকে থাকি এবং আমি যদি নির্বাচনে দাঁড়াই, তাহলে আমার ভুলগুলো ডানপন্থী মিডিয়া এড়িয়ে যাবে, আর বামপন্থী মিডিয়া সেটাকে অনেক করে হাইলাইট করবে। আর বামপন্থী কোনো নেতা যদি ভোটে দাঁড়ায়, তাহলে বামপন্থী নিউজ পেপারগুলো, মানে যারা জনগণের বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়, তারা বামপন্থী নেতার ভুলগুলোকে কম করে দেখাবে এবং তার ভালো জিনিসগুলোকে বেশি করে দেখাবে। এটাকেই বলা হয় মিডিয়া পোলারাইজেশন। তো ডেমোক্রেসির কারণে আমেরিকান সমাজ দুইটা সমস্যা হয়েছে, বা বলতে পারি 3টে সমস্যা হয়েছে। এক, পলিটিক্যাল পোলারাইজেশন, ব্যাপক বিভেদ তৈরি হয়েছে সমাজে। 2, মিডিয়া পোলারাইজেশন, মিডিয়া 2 ভাগে ভাগ হয়ে গেছে। 3, যে পুরো নির্বাচনী সিস্টেমটা অর্থের ওপর নির্ভরশীল হয়ে গেছে এবং মনে করা হয় যে আমেরিকার নির্বাচনে সেই জেতে যে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে পারে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে সেন্টার অফ রিপ্রেজেন্টেটিভ পলিটিক্স 2020 সালে তারা একটা রিপোর্ট প্রকাশ করে। যেই রিপোর্টে তারা বলে যে 2020 সালে আমেরিকার নির্বাচনে $14 বিলিয়ন খরচ করা হয়েছিল, অর্থাৎ বাংলাদেশের রিজার্ভের অর্ধেকেরও বেশি খরচ করা হয়েছিল শুধুমাত্র নির্বাচনে। এবং আমেরিকার বড় বড় যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো আছে, তারা তাদের PAC অর্থাৎ পলিটিক্যাল অ্যাকশন কমিটিজ এবং লবিস্টদের মাধ্যমে, মানে বড় বড় কোম্পানিগুলোর 2টা সংস্থা থাকে, আমি সহজ করার জন্য বলতে চাই। একটা হচ্ছে PAC, পলিটিক্যাল অ্যাকশন কমিটি,
আর আরেকটা হচ্ছে লবিস্ট, যা লবিং করে নেতাদের সাথে। এরা ব্যাপক পরিমাণ অর্থ কংগ্রেসের নেতাদেরকে ডোনেট করে যেন কংগ্রেস অর্থাৎ নির্বাচিত সরকার এই ধনী ব্যক্তিদের পক্ষে ডিসিশন দেয়। তার প্রমাণ কি? সিটিজেন্স ইউনাইটেড 2004 সালে একটা রিপোর্ট প্রকাশ করে হিলারি দ্য মুভি নামে, মানে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে। সেই রিপোর্টে তারা হিলারি ক্লিন্টন কী কী অপকর্ম করেছে সেগুলো তারা নিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে ফেডারেল ইলেকশন কমিশন এই রিপোর্টটা প্রকাশ করতে বাধা দেয়। তার বিপরীতে সিটিজেন্স ইউনাইটেড আমেরিকান যেটা বলা হয় বিচার বিভাগ, সেখানে তারা কেস দায়ের করে, কিন্তু সেই কেস দায়ের করার পরেও আমেরিকান সুপ্রিম কোর্টের রিপোর্টও তাদের পক্ষে আসে নাই, বরং আমেরিকান সুপ্রিম কোর্ট 2010 সালে একটা সিদ্ধান্ত জানায় যে যে কোনো পিএসি অর্থাৎ যে কোনো ধনিক শ্রেণী নেতাদেরকে নিজেদের পক্ষে টানার জন্য অর্থ খরচ করতে পারবে। এই জন্য দেখা গেছে যে 2012 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিট রমনি নামে একজন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন, যার জন্য রিস্টোর আওয়ার ফিউচার নামে একটা পিএসি সংস্থা প্রায় $142 মিলিয়ন খরচ করেছিল। এছাড়াও মনে করা হয় যে এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সবচেয়ে বড় কারণ ছিল ইলন মাস্কের অবাধ টাকা পয়সা খরচ। তৃতীয়, আমেরিকার গভর্নমেন্টের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে আমেরিকায়ও লন্ডনের মতো হাউস অফ লর্ডের ন্যায় ইলেকট্রাল কলেজ আছে। এই ইলেকট্রাল কলেজের কাজ হচ্ছে তারা প্রেসিডেন্ট নির্বাচন করে। আমেরিকার প্রেসিডেন্টরা মানে ডোনাল্ড ট্রাম্পের আগে জো বাইডেনের আগে বারাক ওবামার আগে জর্জ ডব্লিউ বুশ, ইনাদেরকে মানে আমেরিকার প্রেসিডেন্টকে কোনো সময় সাধারণ জনগণ নির্বাচন করতে পারে না। আমেরিকায় প্রেসিডেন্টকে নির্বাচন করে ইলেকট্রাল কলেজ, এটা তাদের একটা কমিটি বলা যেতে পারে। যেমন আমরা দেখেছি যে জনগণের অধিক ভোট পাওয়ার পরেও জনগণের কম ভোট পাওয়ার পরেও ক্ষমতা এসেছিলেন জর্জ ডব্লিউ বুশ তার শাসনামলে, মানে 2000 সালের দিকে। এবং জনগণের কম ভোট পাওয়ার পরেও প্রথমবার ক্ষমতা এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মানে জনগণের বেশি ভোট দিলেই যে প্রেসিডেন্ট হবে বিষয়টা এরকম না। আমরা যদি এই সকল কথাগুলোর সামারাইজেশন করি তাহলে দাঁড়াবে যে আমেরিকান ডেমোক্রেসি 3 ধরনের মানুষের হাতে বন্দী। 1, ধনিক শ্রেণীর হাতে বন্দী; 3, মিডিয়ার হাতে বন্দী; 4, ইলেকট্রাল কলেজের হাতে বন্দী। অর্থাৎ 200 বছর ধরে যেই দেশটা গণতন্ত্রকে ফাংশন করার, গণতন্ত্রকে কার্যক্ষম করার চেষ্টা করতেছে, সেই দেশটাতে 200 বছর পরে এসেও, মানে 1800 শতক ধরলে বর্তমান 2020 সাল, মানে 220 বছর পরেও গণতন্ত্র ভালোভাবে ফাংশন করতেছে না। এখন পর্যন্ত গণতন্ত্র তাদের দেশে এক্সপেরিমেন্টাল যুগ, মানে পরীক্ষামূলক যুগ পার করতেছে। তাহলে আমরা বাংলাদেশ 50 বছরের একটা দেশ কিভাবে গণতন্ত্রকেই নিজেদের সকল সমস্যার একমাত্র সমাধান মনে করতে পারি? এরপরে আসেন, আমরা এখন দেখব যে পৃথিবীর শ্রেষ্ঠ ঐতিহাসিক বা শ্রেষ্ঠ সমাজ বিশারদগণ গণতন্ত্র সম্পর্কে কি বলেছেন। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দার্শনিকদের একজন হচ্ছেন প্লেটো, যাকে আমরা না মানলেও সারা পৃথিবী মানে। প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক এই বইয়ের মধ্যে গণতন্ত্রের 5 থেকে 7টা সমস্যার কথা বলেছেন ওনার বইয়ের 6ষ্ঠ অধ্যায়, যেখানে উনি বলেছেন যে গণতন্ত্রে, আমি ওনার মূল বাক্যগুলো পড়তে পারছি না সময় স্বল্পতায়, যেখানে উনি বলেছেন যে গণতন্ত্র হচ্ছে একটা বিশৃঙ্খল সিস্টেমের জন্ম দেয়। গণতন্ত্র জনগণের সাথে বেশি রিলেটেড হওয়ার কারণে এখানে অযোগ্য শ্রেণী চলে আসে। এবং ওনার যে ওস্তাদ, যার কাছ থেকে উনি এই দার্সগুলো নিয়েছেন, তার কথা যদি আমরা বলি, যার কথা উনি ওনার বই অ্যাপোলজির মধ্যে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে ওনার ওস্তাদ সক্রেটিসের কথা উনি নিয়ে এসেছেন। সক্রেটিসকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল গ্রিকের অ্যাথেন্সে। সাধারণ জনগণ, মানে অধিকাংশ জনগণ ভোট দিয়েছিল, তাই সক্রেটিসের ফাঁসি হয়েছিল। সক্রেটিস নিজে গণতান্ত্রিক এই সিস্টেমটাকে, মানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের এই সিস্টেমটাকে ঘৃণা করতেন, যে কথা অ্যাপোলজি গ্রন্থের মধ্যে প্লেটো এবং সক্রেটিসের কথোপকথনের মধ্যে ফুটে উঠেছে। এছাড়াও সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো, প্লেটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টোটল, আর অ্যারিস্টোটলের ছাত্র হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসক দ্য গ্রেট, আমি ওনার নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি, যিনি পুরো পৃথিবীর ওপরে শাসন প্রতিষ্ঠা করেছিলেন ঈসা আলাইহিস সালাম জন্মেরও বহু আগে। ওনারা কেউ গণতান্ত্রিক এই সিস্টেমে বিশ্বাসী ছিলেন না।
এরপরে যদি আমরা আরও কিছু বিখ্যাত ব্যক্তিদের উক্তি নিয়ে আসি, যেমন নম চমস্কি উনি ওনার বই রিকুয়েম ফর দ্য আমেরিকান ড্রিমের মধ্যে বলেছেন যে মডার্ন ডেমোক্রাসিস আর অফেন ক্যাপচার্ড বাই পাওয়ারফুল কর্পোরেট ইন্টারেস্ট হু ম্যানিপুলেট পলিসিস টু সার্ভ দেয়ার ওন এজেন্ডা। মানে অধিকাংশ সময় গণতন্ত্র ক্যাপচার্ড হয়ে যায় ধনিক শ্রেণীর হাতে এবং ধনিক শ্রেণী তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে। উইনস্টন চার্চিল 1947 সালের 11ই নভেম্বর হাউস অফ কমন্সে দেওয়া একটা বক্তব্যে বলেছিলেন পৃথিবীর সবচেয়ে ওস্ট শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেকার শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র, যদি না সেটাকে অন্য কোনো শাসন ব্যবস্থার সাথে তুলনা করা হয়। স্যামুয়েল পি হান্টিংটন পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটির মধ্যে বলেছিলেন যেই দেশগুলোতে শক্তিশালী প্রতিষ্ঠান নাই, অর্থাৎ শক্তিশালী আইন ব্যবস্থা নাই, শক্তিশালী শাসন ব্যবস্থা নাই, সেই দেশগুলোতে ডেমোক্রেসি সমস্যা তৈরি করতে পারে, পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি নিয়ে আসতে পারে, যেমন আমাদের বাংলাদেশ। অর্থাৎ সকল দেশের জন্য গণতন্ত্র নয়। থমাস হবস উনি একজন বিখ্যাত ইংরেজ দার্শনিক, উনি ওনার বই লেভিথিয়ানের মধ্যে গণতন্ত্রের কয়েকটা সমস্যার কথা উল্লেখ করেছিলেন। 3টা মৌলিক সমস্যার কথা উনি উল্লেখ করেছেন গণতন্ত্রের। তার মধ্যে সবচেয়ে বড় গণতন্ত্রের সমস্যা হচ্ছে যে গণতন্ত্র এমন বিভেদ সৃষ্টি করে জনগণের মধ্যে যে জনগণ একটা পার্টি আর একটা পার্টির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যেমনটা আমরা 17 বছর বা আমাদের বাংলাদেশের বিগত 50 বছরের ইতিহাসে দেখেছি যে লগি বৈঠারা ধানের শীষকে মারে আর ধানের শীষ ক্ষমতায় আসলে লগি বৈঠাকে মারে। উনি যে দ্বিতীয় সমস্যার কথা উল্লেখ করেছেন থমাস হবস ওনার বইয়ের মধ্যে, সেটা হচ্ছে যে জাস্ট পলিটিক্যাল বিরোধিতা করার কারণে অনেক সময় সুন্দর ডিসিশনগুলো নেওয়াও সম্ভব হয় না। মানে ধরেন আমি বিএনপি একটা ভালো ডিসিশন নিতে চাচ্ছি, আওয়ামী লীগ ভেটো দিয়ে আমার ভালো ডিসিশনটাও নিতে দিচ্ছে না, এটা হচ্ছে ডেমোক্রেসির প্রবলেম, এটা থমাস হবস বলেছেন। থমাস কার্লাইল উনি স্কটিশ দার্শনিক, উনি ওনার বই লেটার ডে প্যামফ্লেটসের মধ্যে উনি গণতন্ত্রের সমালোচনা করেছেন, যেখানে উনি পার্লামেন্টকে টক শপ মানে জাস্ট মানুষের কথা বলার জায়গা হিসেবে উল্লেখ করেছেন। উনি কেন কথা বলার জায়গা হিসেবে উল্লেখ করেছেন তার উনি ব্যাখ্যা করেছেন ওনার বইয়ের মধ্যে। ওনার আরেকটা বই আছে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, যেই বইয়ের মধ্যে উনি অতীত ইংল্যান্ড এবং আধুনিক ইংল্যান্ডের তুলনা করে অতীত ইংল্যান্ড মানে রাজতন্ত্রের ইংল্যান্ড বেশি ভালো ছিল এটা প্রমাণ করার চেষ্টা করেছেন। এছাড়াও ওনার 6টা বক্তব্য আছে অন হিরো ওয়ারশিপ অ্যান্ড দ্য হিরোইক ইন হিস্ট্রি। এই ওনার 6টা বক্তব্যকে কেন্দ্র করে একটা বই উনি পরবর্তীতে সংকলন করা হয়েছিল। সেই বইয়ের মধ্যে উনি একনায়কতন্ত্রের ভালো গুণগুলো উল্লেখ করেছেন, যেখানে উনি মোহাম্মদ সাল্লামের নামও নিয়ে এসেছেন এবং উনি ওখানে প্রমাণ করিয়েছেন যে ডেমোক্রেসির চাইতে একনায়ক সিস্টেমটা বেশি ভালো। এছাড়াও জন রস্কিন তার বই আনটু দিস লিস্ট, তারপরে দ্য এথিক্স অফ দ্য ডাস্ট, দ্য ক্রাউন অফ ওয়াইল্ড ওয়ালাইফের মধ্যে উনি বলেছেন যে বর্তমান গণতান্ত্রিক সিস্টেমটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির মূল ভিত্তি, আর উনি পুঁজিবাদী অর্থনীতিকে ব্যাপক লেভেলের ঘৃণা করতেন, কেননা পুঁজিবাদী অর্থনীতি সমাজের মানুষের মাঝে অর্থনৈতিক বিভেদ সৃষ্টি করে, এজন্য উনি গণতন্ত্রের বিরোধী ছিলেন। এছাড়াও ম্যাথিউ আর্নল্ড 1884 সালে আমেরিকায় দেওয়া একটা বক্তব্যের মধ্যে উনি বলেছিলেন যে ডেমোক্রেসির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অ্যাবসেন্স অফ ডিসিপ্লিন অফ রেসপেক্ট, মানে ডেমোক্রেসির মধ্যে আরেকজনকে সম্মান দেওয়ার প্রথা নাই। যে কথাটা প্লেটো তার বইয়ের মধ্যে বলেছিলেন যে এইখানে দ্য রিপাবলিকের মধ্যে যে এইখানে সম অধিকার বা বেশি অধিকার দেওয়ার কারণে মানুষের আভ্যন্তরীণ যে সম্মানটা আছে সেই সম্মানটাও চলে যায়। এবং দ্য রিপাবলিক বইয়ের মধ্যে প্লেটো সন্তান এবং পিতার একটা উদাহরণ নিয়ে এসেছিলেন। এছাড়াও উনি ম্যাথিউ আর্নল্ড 1884 সালে ওনার ওই দেওয়া বক্তব্যের মধ্যে বলেছিলেন যে ডেমোক্রেসির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডেমোক্রেসি অধিকাংশ সময় অস্থিতিশীল, এর মধ্যে ধৈর্য কম থাকে এবং তারা ভালো কাজ করার চাইতে খারাপ কাজ বেশি করে ফেলে। এছাড়াও জেমস ব্রেনন ওনার বই এগেইনস্ট ডেমোক্রেসির মধ্যে জনগণকে 3 ভাগে ভাগ করেছেন। জেমস ব্রেনন এগেইনস্ট ডেমোক্রেসি এই বইয়ের মধ্যে জনগণকে 3 ভাগ করেছেন, তার মধ্যে এক ভাগ হচ্ছে হবিস্ট, দ্বিতীয় ভাগ হচ্ছে হলিগ্যান্স এবং তৃতীয় ভাগ হচ্ছে ভলক্যান্স, মানে সাধারণ জনগণ 3 ভাগে বিভক্ত। হবিটস যারা ভোটের গণতন্ত্রের কিচ্ছু বোঝে না, অন্ধের মতো টাকা দিলে 1000 টাকা দিবেন, রাতের বেলা 1000 টাকা দিবেন, সকালবেলা হয় নৌকায় ভোট দিয়ে আসবে, নাহলে দাড়িপাল্লায় ভোট দিয়ে আসবে, নাহলে ধানের শীষে ভোট দিয়ে আসবে। এই ধরনের জনগণকে বলা হয় হবিটস। দ্বিতীয় ধরনের জনগণ হলিগ্যান্স, যারা প্রচণ্ডভাবে কোনো দলের অন্ধভক্ত হয়, এদেরকে বলা হয় হলিগ্যান্স। আর তৃতীয় শ্রেণী হচ্ছে ভলক্যান্স, যারা একটু চিন্তা ভাবনা করে যে দেশের জন্য আসলে কে উত্তম। কিন্তু দেখা গেছে যে অধিকাংশ দেশেই 2 শ্রেণীর জনগণ বেশি, হবিটস এবং হলিগ্যান্স। যদি আমরা অন্য দেশের কথাও বাদ দিই, বাংলাদেশের মতো দেশে যেখানে অধিকাংশ মানুষ শিক্ষিত নয়, যেখানে অধিকাংশ মানুষ শ্রমিক, যেখানে অধিকাংশ মানুষ কৃষি, যেখানে অধিকাংশ মানুষ মৎস্যজীবী, সেই দেশের অধিকাংশ মানুষ কি টাকার বিনিময়ে ভোট দেয়। রাতের বেলা 1000 টাকা দিলে সকালবেলা আপনার দলে ভোট দিয়ে আসবে।
আর আরেক শ্রেণীর মানুষ ভোট দেয় যারা প্রচণ্ড লেভেলের দলান্ধ। খুব কম শ্রেণীর মানুষই চিন্তা ভাবনা করে ভোট দেয় আমাদের বাংলাদেশে। এখন আমাদের বাংলাদেশে ডেমোক্রেসি কি সুয়েটেবল, মানে আমাদের সাথে সামঞ্জস্যশীল এরকম পরিবেশে, এটা একটা প্রশ্ন। এছাড়াও বার্নার ম্যানা তার বই দ্য প্রিন্সিপাল অফ রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের মধ্যে উল্লেখ করেছেন যে ডেমোক্রেসি বা গণতন্ত্র যেই সমস্যার সমাধান করার জন্য তৈরি হয়েছিল, অভিজাত শ্রেণীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যেই গণতন্ত্র তৈরি হয়েছিল, সেই গণতন্ত্র ধীরে ধীরে আবার অভিজাত শ্রেণীর হাতেই বন্দী হয়ে গেছে, যেমনটা আমরা ব্রিটেনে দেখেছি, যেমনটা আমরা আমেরিকার ইতিহাস আলোচনা করার মধ্যে দেখেছি।